প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। অনুষ্ঠানের শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আমাদের সঙ্গে আজ রয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, আরও রয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি জনাব অপূর্ব জাহাঙ্গীর। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই রুমিন ফারহানার কাছে যাব। রুমিন ফারহানা, সেনাপ্রধানের একটি সাক্ষাৎকার নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং সেখানে উনি এমন কিছু কথা স্পষ্টভাবে বলেছেন, অতীতে আমরা কোনো সেনাপ্রধানের মুখ থেকে এত স্পষ্টভাবে কয়েকটি বিষয় জানতে পারিনি বা কেউ বলেনি। উনি বলেছেন যে 2025 সালে আমরা দীর্ঘস্থায়ী একটা শান্তির পথে যেতে চাই এবং উনি যে কথাটা বলেছেন সবাইকে ঐক্য থাকার কথা বলেছেন। যদি আমরা সবাই ঐক্যমতে পৌঁছতে পারি তাহলে জাতীয় স্বার্থটা বাস্তবায়ন সম্ভব এবং আমাদের এখন জাতীয় স্বার্থের কারণেই ঐক্যমত্য হওয়া উচিত। এবং উনি আরেকটা কথা বলেছেন যে রাজনৈতিক দলের মধ্যে ঐক্য হওয়া উচিত। কিন্তু আমার প্রশ্ন হলো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন তো আমরা ঐক্যের চেয়ে কিছুটা অনৈক্যের সুর বেশি শুনছি। এটা কেন হচ্ছে বা এর থেকে বেরিয়ে আসার উপায়টা কি? গণ অভ্যুত্থানে আমরা যতজনের অবদান খুবই চোখের সামনে দেখেছি এবং যাদের অবদানকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি, তাদের মধ্যে সেনা প্রধানের ভূমিকা অন্যতম। এবং মজার বিষয় হচ্ছে মানুষটি খুব সম্ভবত কিছুটা প্রচার বিমুখ এবং তিনি মিডিয়ার সামনে আমরা কখনো তাকে খুব বেশি দেখি না বা তিনি খুব বেশি কথা বলেনও না। কিন্তু এই গণ অভ্যুত্থানটাকে সফল করবার পেছনে আমি মনে করি সবচেয়ে বড় অবদান যাদের আছে তার মধ্যে উনি একজন। উনি যদি সেই সময়ে হাসিনার মুখের সামনে দাঁড়িয়ে না বলতেন যে আমরা আমার দেশের মানুষের দিকে বন্দুক তাক করব না, আমরা দেশের মানুষের বুকে গুলি চালাবো না, তাহলে 5ই অগস্টের ইতিহাস কেমন হতো সেই প্রশ্ন তোলাই যায়। সো এই মানুষটি নিভৃতে থেকে কাজ করে গেছেন এবং যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন তিনি মিডিয়ায় এসে কিন্তু খুব খোলামেলাভাবে স্পষ্টভাবে বলে দিয়েছিলেন দেশের দায়িত্ব আমরা গ্রহণ করছি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ভার না নেওয়া পর্যন্ত। এবং 5 থেকে 8 তারিখ, তারপরে তো 8 তারিখে আমরা আমাদের নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকারকেই পেলাম। সো তার অবদান গণ অভ্যুত্থানে আমাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা উচিত। আমরা জানি প্রফেসর ইউনূস শুরু থেকেই ঐক্যের কথা বলছেন এবং উনি বলছেন ঐক্যই শক্তি। আমরা দেখলাম সেনাপ্রধানের কথায় প্রফেসর ইউনূসের কথারই প্রতিধ্বনি হলো। প্রশ্নটা ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যটা একটু কম হচ্ছে। দেখুন, রাজনৈতিক দলগুলো প্রত্যেকে যার যার আদর্শ, যার যার হিসাব নিকাশ এবং যার যার দলের কৌশলগত যা সিদ্ধান্ত সেভাবেই তারা কথা বলবে। এখন যদি সকল রাজনৈতিক দল একই সুরে একই কথা বলে তাহলে তো আর ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থাকার কোনো প্রয়োজন নাই। আমরা আশা করছি 25-এর মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশ পাবে। সেই গ্রহণযোগ্য নির্বাচনে কি আপনি চান সকল দল একই সুরে একই কথায় একইভাবে নির্বাচন করুক, মানে হাসিনার টার্মের রিপিটেশন হতে থাক? তা তো না। আমরা চাই কোনো দল সরকারে যাক, আমরা চাই একটি শক্তিশালী বিরোধী দল থাকুক। সো ডিফারেন্ট কথা যে যে দল তাদের যার যার দৃষ্টিভঙ্গি থেকে তো বলবে। আমি এখানে কোনো সমস্যার কিছু দেখি না। কোনো দল মনে করছে নির্বাচন দ্রুত হলে ভালো, তাহলে তাদের আসন সংখ্যা ভালো থাকবে, এবং কোনো দল মনে করছে না আর একটু পরে নির্বাচন হোক, তাহলে সে দল গোছানোর সময় পাবে। যার যার দলের জায়গা থেকে শেষে কথা বলবে। তবে বাংলাদেশের মূল যেই জায়গাটা যে আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই, এই ব্যাপারে কি আপনি দলগুলোকে দ্বিমত করতে দেখেছেন? দেখেননি। আমরা বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে চাই, সেই ব্যাপারে তো দলগুলোতে দ্বিমত নাই। আমরা বাক স্বাধীনতা চাই, সেখানেও দ্বিমত নাই। আমরা লুটপাট দুর্নীতির পরিবর্তে একটা জবাবদিহিতামূলক সরকার চাই, সেখানেও তো কারো দ্বিমত নাই। সো মূল যে কি ইস্যুগুলো সেখানে তো কোনো দ্বিমত নাই। কিন্তু নির্বাচন কবে হবে কিংবা নির্বাচনটি আসলে কিভাবে হলে ভালো হয়, এই ব্যাপারে দলগুলোর মধ্যে মতদ্বৈততা থাকতেই পারে, ভিন্ন মত থাকতেই পারে, এবং সেটাকে আমার মনে হয় ওয়েলকাম করা উচিত। অপূর্ব জাহাঙ্গীর, আমরা ঐক্যের কথা বলছিলাম এবং আমরা এটা উল্লেখ করেছিলাম যে প্রফেসর শুরু থেকেই বলছিলেন ঐক্যের বিষয়টা, এবং
চট্টগ্রামের একটি ঘটনা, আলিফ হত্যার ঘটনার পরে ওনার নেতৃত্বে বাংলাদেশে যে ঐক্যের একটি বিষয় দাঁড়িয়েছিল এবং সেই ঐতিহাসিক ছবি, এটা ইউনিক একটি ছবি বাংলাদেশের ইতিহাসে। কিন্তু রাজনৈতিক দলগুলো রণকৌশল তাদের আলাদা থাকবে, এটাই স্বাভাবিক, যেটা রুমিন ফারহানা বলছিলেন। কারণ সব রাজনৈতিক দল এক সুরে কথা বলে সেটা নয়। কিন্তু প্রশ্নটা উঠেছে কেন একজন আরেকজনের বিরুদ্ধে যে ধরনের ভাষায় আক্রমণ করছে সেটি কিন্তু সাধারণ মানুষকে হতাশ করে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন বা দেখছেন? এই বিষয়টাকে আমি খুব যে খারাপভাবে দেখছি সেটা আমি বলবো না। এক একটি রাজনৈতিক দলের এক একটি বয়ান থাকে এবং এক এক ধরনের ন্যারেটিভ থাকে, এবং এই ন্যারেটিভকে একদম প্রান্তিক জায়গা থেকে শুরু করে আমাদের আরবান ফোকাস জায়গাতে নিয়ে আসা এটা তাদের একটা বড় দায়িত্ব। সো এইটা কখন কোন ভাষায় কিভাবে কথা বলা হচ্ছে এটা আমি রাজনৈতিক চেস গেমের অংশ হিসেবেই দেখি। এটাকে আমি মানে এটাকে খারাপভাবে এখনো পর্যন্ত আমি দেখছি না। আর আপনি ঐক্যের কথা যেটা বললেন, মাঠে রাজনৈতিক দলগুলো যা বলুক এবং এটাই স্বাভাবিক, কিন্তু আমরা যখন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যখন রাজনৈতিক দলগুলোর সাথে বসা হয় বা রাজনৈতিক দলগুলো যখন আমাদের আমন্ত্রণে আসেন তখন কিন্তু আমি ঐক্যটা দেখতে পাই। সো আমি এখনো মনে করি যে ঐক্যটা আছে। মাঠে ঘাটে যেই বয়ান চলছে ওটা চলতে থাকুক, ওটা দ্যাট ইজ পার্ট অফ পলিটিক্স অ্যান্ড দ্যাটস ফাইন। কিন্তু যেহেতু এখানে প্রশ্নটা তো দেশকে নিয়ে, সো এইখানে আমার মনে হয় না কারোরই কোনো কম্প্রোমাইজিং অ্যাটিটিউড আছে। এখানে এক একজনের এক এক দৃষ্টিভঙ্গি আছে কীভাবে জিনিসটা দেখা, কিন্তু কারোরই কোনো, আমি বলবো যে সবার ইউনিটি এক জায়গায়। কিন্তু আমরা দেখেছি এটা বারবার বাংলাদেশের মানুষজন, পলিটিক্যাল পার্টি কিন্তু বারবার প্রমাণ করে দিয়েছে, সেটা ধৈর্য দিয়ে হোক, সেটা বয়ান দিয়ে হোক, যেভাবেই হোক, যে দেশ আগে। তো এই জিনিসটা যে আছে আমি এটা দেখে খুবই মানে আশাবাদী। কারণ 15 বছর তো আমরা দেখেছি যে দেশটাকে কি পরিমাণ বিক্রি করা হয়েছে, কত দিক দিয়ে বিক্রি করা হয়েছে। যে সো এইটা যাতে না, এই রিপিটেশনটা যাতে না হয়, এটার জন্য আমার কাছে মনে হয় যে এই ঐক্যটা অত্যন্ত জরুরি। রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ করার বিষয়টি নিয়ে মেজর জেনারেল ওয়াকারকে প্রশ্ন করা হয়েছিল। তিনি যেভাবে কথা বলেছেন, যেটা আমি শুরুতে বলছিলাম, অতীতে আমরা এভাবে শুনিনি। উনি বলছেন সামরিক বাহিনীর অবশ্যই রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত নয়। রাজনীতিতে নাক গলানোর বিষয়টি সেনাবাহিনীর জন্য ক্ষতিকর। অতীতে এগুলো হয়েছে, আমরা অতীত থেকে শিখেছি, এটা কখনো ভালো ফল বয়ে আনেনি। এই জন্য আমার অঙ্গীকার হচ্ছে সেনাপ্রধান হিসেবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাবো না, আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না, এটা আমার স্পষ্ট অঙ্গীকার। উনি আরও পরিষ্কার করে বলেছেন যে আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদরাই, তাদের বিকল্প সেনাবাহিনী নয়। এই যে বক্তব্যটা, এই স্পষ্ট করে বলাটা, কি প্রতিক্রিয়া দেখাবেন? 5ই অগাস্ট যে রোলটা উনি প্লে করেছে, আমরা তো তখন মানে মাঠে ছিলাম, বাসায় ছিলাম, তৈরি হচ্ছিলাম যে 5 তারিখ কী হবে। সো ওই দিন কিন্তু উনি, মানে আমি বলবো যে হি লিটারালি সেভড বাংলাদেশ টু সাম এক্সটেন্ট, যে এটা অন্যদিকে চলে যেতে পারতো। এবং তারপর যে উনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার আগ পর্যন্ত যে সিকিউরিটিটা দিয়েছে, এবং এখনও উনি যা বলছেন, বাংলাদেশের আর্মির ক্ষেত্রে কিন্তু আমরা যারা বাংলাদেশের নাগরিক তাদের সবসময় একটা সফট কর্নার থাকে, এবং বাংলাদেশের আর্মি কিন্তু প্রচণ্ড কর্মঠ এবং প্রচণ্ড মানে একটা অসাধারণ একটা ফোর্স বলে আমার ধারণা। সো ওনার কাছ থেকে আমি এটাই আশা করি, উনি যে বক্তব্যটা দিয়েছে আই এম নট সারপ্রাইজড, বিকজ আই থিঙ্ক যে এটাই হওয়া উচিত, এবং উনি একদম পারফেক্ট কথাটাই বলেছেন। রুমিন ফারহানা, রাজনীতি নিয়ে উনি কথা বলেছেন এবং স্পষ্ট করে যে কথাগুলো বলেছেন, সবচেয়ে বিশেষ করে যে আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদরাই, সেনাবাহিনী নয়। কি বলছি, আমার কাছে অসাধারণ মনে হয়েছে। এবং তিনি খোলামেলাভাবে এই কথাটি প্রথম আলোতে কিছুদিন আগে বলেছেন, বাট একদম শুরুতে যখন অভ্যুত্থানটি মাত্র শেষ হলো, আমি আমার দেশের একটা ক্লিপিং দেখছিলাম, সেখানে আরেকজন সিনিয়র অফিসার তিনি বলছেন যে তাকে সেনাপ্রধান তার বাসায় ডেকে নিয়ে গেছেন এবং তিনি বলেছেন 3টা কথা। 1, সেনাবাহিনী ক্ষমতা নেবে না, কোনো পরিস্থিতিতেই নেবে না। 2, সেনাবাহিনী দেশের মানুষের উপর কোনো অবস্থাতেই গুলি চালাবে না। এবং 3 হচ্ছে তিনি দ্রুত বিষয়টি র্যাপ করতে চান, শেষ করতে চান। যখন শেখ হাসিনা তার বাহিনী এবং তার পেটোয়া দলীয় বাহিনী দিয়ে
দেশের মানুষকে নির্বিচারে গুলি করছিল। সেই সময় তিনি এই 3টা কথা খুব দৃঢ়তার সঙ্গে বলেন। সো আসলে সেনা প্রধান, এটা বাংলাদেশের আমি বলবো ভাগ্য যে এরকম একজন মানুষকে সেনা প্রধান হিসেবে বাংলাদেশ পেয়েছে, এবং এই ক্রান্তিকালে তিনি যেহেতু দায়িত্বে ছিলেন, সেটাও বাংলাদেশের মানুষের জন্য একটি সৌভাগ্যই আমি বলবো, বিকজ উনি না থেকে অন্য কেউ থাকলে পরিস্থিতি অন্য রকম হতে পারত। যদি আমরা এমন কাউকে পেতাম যিনি শেখ হাসিনার অর্ডার ক্যারি আউট করছেন, তাহলে বাংলাদেশে ম্যাসাকার হয়ে যেত, গৃহযুদ্ধ হতো। আর যদি এমন কাউকে পেতাম যিনি ক্ষমতার যাওয়ার ব্যাপারে আগ্রহী, তাহলেও কিন্তু এখনকার এই 5 মাসের ইতিহাস কিন্তু ভিন্ন ছিল। আমি মাঠে ছিলাম ফরিদ ভাই, আপনি নিশ্চয়ই দেখেছেন, 2, 3, 4, 5 আমি একদম স্ট্রেইট মাঠে ছিলাম বাচ্চাদের সাথে। আমি শহীদ মিনারে যখন স্লোগান দিচ্ছি, তখন আমি দেখছি আমার চারপাশ থেকে বাচ্চারা স্লোগান দিচ্ছে, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। তখন আমি চুপ হয়ে গেছি, বিকজ একজন রাজনৈতিক কর্মী আমি চাইতে পারি না, আমি চুপ হয়ে গেছি। কিন্তু সাধারণ মানুষ, তাদের স্লোগান তো আমার কানে আসছে, বিকল্প কিছু ছিল না। সো সেই সময় যদি সেনাবাহিনী উচ্চাভিলাষী হতেন, উচ্চাকাঙ্ক্ষী হতেন এবং ক্ষমতার প্রতি তার আকর্ষণ থাকতো, বাংলাদেশের ইতিহাস কিন্তু এখন অন্য পথে হাঁটতো। সো আমি বলবো নানান দিক থেকে উনি স্যালুট পাওয়ার মতো, এবং রাজনীতিবিদের যে কোনো বিকল্প হয় না তার প্রমাণ তো বাংলাদেশ বারবার দেখেছে, তাই না? 1/11-এর সময় আমরা দেখেছি সেনার কু, আমরা দেখেছি তারা কেয়ারটেকার গভর্নমেন্টের আড়ালে কিভাবে তারা সকল কিছু কলকাঠি নেড়েছেন, দলগুলো ভাঙার চেষ্টা হয়েছে, বাইনাস্টুর চেষ্টা হয়েছে, সেগুলো কোনোটা সফল হয় নাই। এবং যখন এই দুটো দল ফিরে এসছে, ওরা কিন্তু আগের চেয়ে শক্তিশালী হয়ে ফিরে এসছে। দেখুন, 1/11 যদি না হতো, শেখ হাসিনা কিন্তু এত সহজে তত্ত্বাবধায়ক বাতিল করতে পারতো না। তার যুক্তিটাই ছিল 1/11। সো এই যে পলিটিশিয়ানরা ফিরে আসা এবং আরো শক্তিশালী হওয়া, সেই শক্তিটাকে এখন শেখ হাসিনা খারাপ দিকে ব্যবহার করেছেন, সেটা তার পরিণতি তাকেই ভোগ করতে হয়েছে। বাট এই যে পলিটিশিয়ানরা আরো শক্তিশালী হয়ে আসা, এটার পেছনে কিন্তু 1/11-এর দুঃসহ সময়টা দায়ী। সো উনি খুব সঠিকভাবে বলেছেন, যার কাজ যেটা, আমি যদি আপনার চেয়ারে বসি, আমি কিন্তু শো কন্ডাক্ট করতে পারবো না। সো আমার চেয়ার এটাই এবং এই কাজটাই আমি পারি। সো যার কাজ যেটা, সেটাই হওয়া উচিত। আর সেনা প্রধান আরেকটি কথা বলেছেন, উইচ ইজ সিগনিফিকেন্ট, রাষ্ট্রপতির অধীনে সেনাবাহিনী থাকা উচিত, এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথাও তিনি বলেছেন। আমি লক্ষ্য করেছি মতি ভাই অনেক প্রশ্ন ওনাকে করেছেন, এবং অনেক প্রশ্নের উত্তর আসলে অন্যরকম হয়তো হবে ভেবেও অনেক প্রশ্ন করা হয়েছে, বা প্রশ্নটি শুনলে আমার মনে হয় উত্তরটা তো আসলে এরকমও হতে পারতো। বাট ওরকম না দিয়ে সেনাপ্রধান খুবই লাউড অ্যান্ড ক্লিয়ারলি, খুবই প্রফেশনালি উনি ওনার চৌহদ্দির মধ্যে থেকে উত্তরগুলো দিয়েছেন। অতীতে হয়নি বলে ভবিষ্যতে হবে না এমন তো না, এই কথাটিও উনি বলেছেন। অতীতে পলিটিশিয়ানরা ভুল করেছে বলে ভবিষ্যতেও ভুল করবে এমনও তো না। সো ওনার জায়গাটা আমার কাছে মনে হচ্ছে অনেক লাউড, ক্লিয়ার এবং অনেক বেশি প্রফেশনাল। অপূর্ব জাহাঙ্গীর, ভারত বাংলাদেশ রিলেশন নিয়ে যে টানাপোড়েন চলছে, সেই বিষয়ে কিন্তু সেনাপ্রধান স্পষ্ট করে কিছু কথা বলেছেন, এবং উনি যে কথাগুলো বলেছেন আমরা দেখেছি, এর আগে প্রফেসর ইউনূস এবং অন্যান্য উপদেষ্টারা একই কথা বলেছেন, এবং রাজনীতিবিদদের মধ্যেও অনেকেই একই কথা বলেছেন। সবার সুর কিন্তু এক জায়গায় এসে দাঁড়িয়েছে, সেটি হলো যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক হবে মর্যাদার ভিত্তিতে। ভারত এমন কিছু করবে না যেটা বাংলাদেশের মানুষ মনে করে যে তারা এই দেশে একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা দেখতে চায়, বা তারা, আমরা যেটাকে বলি খুব কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে, সেটা হলো দাদাগিরি দেখাবে না। উনি কিন্তু একদম স্পষ্ট করে এই কথাটাই বলেছেন, এবং সেটা আমার স্বার্থের পরিপন্থী হবে না, এক পেশে হবে না। এই যে প্রসঙ্গগুলো এনেছেন, এবং আমার মনে হয়েছে এদেশের মানুষ যা ভাবছে তিনি সেটার প্রতিধ্বনি করেছেন। আপনার কি মনে হয়? আমি ব্যাপারটাকে যেভাবে দেখি সেটা হচ্ছে যে, যখন দুটো দেশের সম্পর্কর কথা আমরা বলি, দুটো দেশ তার নিজ নিজ স্বার্থ দেখবে, এটাই স্বাভাবিক। দ্যাট ইজ ডিপ্লোমেসি এবং দ্যাট ইজ হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস। একটা হচ্ছে যে ঠিক আছে, আমরা আমাদের স্বার্থ দেখব, অন্য আরেকটি দেশ অন্য আরেক তাদের স্বার্থ দেখবে, দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। কিন্তু আপনি যখন ব্যাপারটা যখন মুনি বা ভৃত্যের মতো হয়ে যায়, তখন কিন্তু প্রবলেমটা অ্যারাইজ করে। আপনি দেখবেন যে যখন লাস্ট 15 বছরে এই ফর এক্সাম্পল এরকম কথাও তো শোনা যায়, আর্মির বিভিন্ন প্রজেক্ট হয় নাই বিকজ
পার্শ্ববর্তী দেশ ভেটো দিয়েছে। এই কথা কিন্তু কাশে, এই গুঞ্জন কিন্তু মাঠে প্রমাণই রয়েছে। সো আমার কথা হচ্ছে যে যখন এই পর্যায়ে হয় সেটা কোনো দেশের জন্যই ভালো না, যে এটা থামাচ্ছে তার জন্যও ভালো না এবং যে দেশের আমাদের জন্যও ভালো না। সো আমার কথা হচ্ছে যে এইখানে এটা মনে হয় আমাদের দুই দেশকেই যে খুব ভালো মতো রিয়েলাইজ করা উচিত যে আমাদের যেমন একজন আরেকজনকে অত্যন্ত জরুরি, যেহেতু আমরা প্রতিবেশী এবং উই শেয়ার আ বর্ডার, এবং এটার এই সম্পর্ক তো সবচেয়ে মধুর সম্পর্ক হওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি, এবং সেটা হয়নি স্পেশালি লাস্ট 15 বছরে সেটা আরও ডিক্লাইন করেছে। এই সম্পর্ক কিভাবে আবার গড়ে উঠবে এবং সমতার সাথে গড়ে উঠবে সেটা এখন আমাদের দেখার বিষয়। এবং আমি মনে করি চিফ অফ আর্মি উনি কিন্তু বাংলাদেশের মানুষের ভয়েসটাই উনি আউটক্রাই করেছে, যে এটাই কিন্তু সেন্টিমেন্টটা এটাই, যে এটা সমান সমানে হতে হবে। তো আপনি আমাকে চাইলেই আপনি আমাকে বৃত্তের মতো ট্রিট করতে পারবেন না, এবং উই হ্যাড দিস অ্যান্ড এনাফ ইজ এনাফ। এখন এটার থেকে সামনে কি হবে সেটা এখন আমাদের দেখতে হবে আর কি। রুমিন ফারহান উনি কয়েকটা বিষয় উল্লেখ করেছেন যে আমি যখন তাদের স্বার্থ দেখব তারাও আমার স্বার্থটা সমান গুরুত্বের সঙ্গে দেখবে। আমাদের পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা তৈরি হবে না, স্থিতিশীলতা নষ্ট হবে না মিয়ানমারের সীমান্তে আমাদের লোকজনকে হত্যা করবে না, ন্যায্য হিস্যার পানি পাবো, সম্পর্কটা ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। উনি কিছু বিষয় উল্লেখ করে কিন্তু তার বক্তব্যটি দিয়েছেন। দেখুন, সার্টেনলি ভারতের সাথে আমাদের মূল সমস্যাগুলো কোথায়? ভারত গত 15 বছর বাংলাদেশকে তার একটা প্রদেশ হিসেবে ট্রিট করেছে, অ্যাজ ইফ 7 সিস্টার্স না 8 সিস্টার্স ইন বাংলাদেশ। এবং আমরা দেখেছি ভারত আমাদের তিস্তার পানি আমাদের বছরের পর বছর একই কথা বলে ঘুরিয়েছে, পশ্চিমবঙ্গর সরকার নাকি দিতে চাচ্ছে না, অথচ ভারতের কনস্টিটিউশন ক্লিয়ারলি বলছে যে দুটো রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে সেটা প্রদেশগুলো মানতে বাধ্য। তারপরেও কিন্তু ভারত এই মমতা ব্যানার্জির কথা বলে আমাদের তিস্তার পানি দেয়, উল্টো বাংলাদেশ ফেনী নদীর পানি দিয়ে এসছে। আমাদের বর্ডার কিলিং, ইটস আ ভেরি সিরিয়াস ইস্যু। গার্ডিয়ান একটা রিপোর্ট করেছিল যেখানে তারা বলেছে দক্ষিণ এশিয়ার বধ্যভূমি হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত। আমরা দেখেছি আমাদের ট্রেডের যে ইমব্যালেন্স, আমরা অনেক কিছু আমদানি করি কিন্তু শুল্ক অশুল্ক বাধার কারণে আমাদের প্রোডাক্ট ভারতে যেতে পারে না। ইভেন আমাদের একটা চ্যানেল পর্যন্ত ভারত তার দেশে প্রচার করতে দেয় নাই, ভারতের সমস্ত চ্যানেল বাংলাদেশে প্রচারিত হয়ে গেছে। আমরা দেখেছি ট্রান্সশিপমেন্ট দেওয়া হয়েছে ভারতকে। আমরা দেখেছি ভারতের কাছে যে পরিমাণ মাসুল দাবি করার কথা কমিটি, সরকারের গঠিত কমিটি রেকমেন্ড করেছে, তার 10 ভাগের 1 ভাগ মাসুল কিচ্ছু নেয় নাই। ইভেন সেই সময় মশিউর রহমান, যিনি প্রাইম মিনিস্টারের উপদেষ্টা ছিল, তিনি বলেছে ভারতের কাছে টাকা চাইতে আমাদের লজ্জা লাগে। মানে আমরা কি আসলে ভারতের লোকজনকে বাংলাদেশের শাসন ক্ষমতায় বসিয়েছিলাম কিনা জানি না। আমার মনে হয় এত নতজানু সরকার দক্ষিণ এশিয়ায় অন্য কোনো দেশে কখনো আসে নাই। আপনি দেখেন তো ভারতের নেইবারহুড পলিসি, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, একটা চীন তো আছে, ঠিক আছে, দক্ষিণ এশিয়া না, একটা দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো, একটা দেশ আপনি বলেন, শুধুমাত্র হাসিনার সাথে সম্পর্ক ছিল। সেই কারণে হাসিনা যখন পালিয়ে গেল ভারতে, এমনিতে কংগ্রেস বিজেপি একজনের মানে টুথ অ্যান্ড নেইল তারা ঝগড়া করে, কিন্তু একটা ব্যাপারে তারা একমত, দ্যাট ইজ শেখ হাসিনার আশ্রয়। তখন কিন্তু ভারতের দলগুলোর মধ্যে কোনো ভিন্নতা দেখা যায় না। শেখ হাসিনাকে ফেরত দেয়া হবে কিনা সকল দল একসাথে নানা করে ওঠে। শেখ হাসিনা যখন ভারতে পালালো, আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথা কতটুকু খারাপ হয়েছে আমি জানি না, কারণ তারা আবার পালানোর সাথে খুব অভ্যস্ত, কিন্তু ভারতের মিডিয়ার মাথা নষ্ট হয়ে গেল। বাংলাদেশের যেখানে সরকার বারবার বলছে আপনারা ইনভেস্টিগেটিভ রিপোর্টার পাঠান, ইনভেস্টিগেটিভ জার্নালিজম যারা করে পাঠান, তারা এসে সরজমিনে দেখুক বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি কি, ভারত কিন্তু পাঠানোর সাহস করে না। এখানে একটু অ্যাড করি, সেটা হলো যাদেরকে কিছু মিডিয়া পাঠিয়েছিল তারা কিন্তু গিয়ে আর উল্টাপাল্টা রিপোর্টটা করেনি। আচ্ছা, আমি জানি না অপূর্ব ভালো বলতে পারবে পাঠিয়েছে কিনা। সবার সাথে কথা বলেছে, আমার সাথে অন্তত 2 জন সাংবাদিকের কথা হয়েছিল। আচ্ছা, না, কারণ সত্যের জয় বলে তো একটা ব্যাপার আছে, যে যতই ঢাকঢোল পিটাক না কেন, এখানে বিশেষ করে যে জিনিসটা ইম্প্যাক্ট করেছে ওদের মধ্যে সেটা হলো তারা হিন্দু কমিউনিটির লোকদের সঙ্গে মিশেছে,
বিষয় থেকে না এদের মধ্যে কোনো উদ্বেগ নাই, না। কোনো প্যারেশানি নাই, এটা ওদেরকে অবাক করেছে। এবং দেখুন, একটা এত বড় অভ্যুত্থান যেটার ব্যাপারে ওবায়দুল কাদের বলতো হাসিনা যদি চলে যায় বা ক্ষমতা থেকে নামে, চলে যায় না, ক্ষমতা থেকে যদি আওয়ামী লীগ যায় তাহলে নাকি লাখ লাখ মানুষ 10 মারা লাখের যাবে, কথা বলেছে, মারা কেউ গেছে, কেউ 5 লাখের কথা বলেছে। মারা গেছে। বাংলাদেশে তো 5 থেকে 8 তারিখ কোনো সরকারই ছিল না। আমাদের বাচ্চারা, আমাদের দেশের মানুষ সকল কিছু নিজেরা নিজেদেরটা পাহারা দিয়ে রাখে নাই, একজন আরেকজনের সাহায্যে এগিয়ে আসে নাই। সো ওবায়দুল কাদেরদের কথাও তো সত্য প্রমাণিত না, কিন্তু তারা ভাবতো যে তারা ক্ষমতা থেকে গেলে, কারণ তাদের দুষ্কর্ম এতটাই তীব্র ছিল, তাদের অবিচার, অনাচার এবং তাদের দৌড়াতো। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই, এটা আমার ব্যক্তিগত, আমি না বলেই পারছি না। গত 15 বছর আওয়ামী লীগের একজন অ্যাডিশনাল আইজিপি, তিনি আমার বাবার জায়গা কাফরুলে দখল করে রেখেছিল, কোনো কাগজপত্র তার কাছে নাই। আমি এখন কোর্টের মাধ্যমে যখন আগালাম, গত 5 মাস আমার মামলা চললো এবং তিনি একদিনও কোর্টে অ্যাপিয়ার করেন নাই, এখন আবার তিনি গায়ের জোরে সেই জায়গা দখল করতে চাচ্ছেন কাফরুলে, ঠিক আছে, লোকাল ওসিকে ব্যবহার করে। সো আওয়ামী লীগের দখলদারি এবং দৌরাত্ম্য, আমি আপনার মাধ্যমে আজকে বলি, এখনো তাদের সেই সাহস থামে নাই। তার কাছে একটা কাগজ না, কাগজ থাকলে তো সে আদালতেই যেত, আদালতে তো আমি গেছি এবং আমি রায় পেয়েছি, সে তো কিছু পায়নি, কিন্তু সে এখন ওই জায়গা দখল ছাড়বে না। সো দিস ইজ আওয়ামী লীগ। প্রিয় দর্শক, আমরা একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। অপূর্ব জাহাঙ্গীর, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কটা কেমন সেই বিষয়টি কিন্তু উনি স্পষ্ট করেছেন। উনি আগেও যে কথাগুলি বলেছেন ওই সাক্ষাৎকারে তিনি সেই কথাগুলি বলার চেষ্টা করেছেন। উনি পরিষ্কার করে বলেছেন যে তারা পুরোপুরি সরকারের পাশে রয়েছে। তিনি বলেছেন যে আমরা চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবেই আমার বা আমাদের সাহায্য চাইবেন আমরা সেভাবে ওনাকে সহযোগিতা করব। এটাতে যদি আমাদের অসুবিধা হয়, সৈনিকদের যদি সাময়িক অসুবিধাও হয়, তারপরেও সরকারকে সহযোগিতা করে যাব। দেশ ও জাতির স্বার্থে আমরা এটা করব। এই জাতির জন্য, দেশের জন্য এবং দেশের মানুষের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা তৈরি আছি। এর আগে আমরা দেখেছি সাক্ষাৎকার বলেছেন যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রয়েছে। নিঃসন্দেহে তার এই কথাটি সাধারণ মানুষকে কিন্তু খুব এটা আশাবাদী করে তোলার মতো একটি বক্তব্য দিয়েছেন। আপনি বিষয়টি কিভাবে দেখবেন? না, বিষয়টি তো সত্য। এবং ওনারা আর্মিকে যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো, বিতর্ক তৈরি হয়েছিল, বিতর্ক তৈরি হয়েছিল, কিন্তু দে হ্যাভ সেট অ্যান অ্যামেজিং এক্সাম্পল, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। এবং যেখানে এখনো পুলিশ ফোর্স কিছুটা ভঙ্গুর, সেখানে কিন্তু আর্মি প্লেড আ হিউজ রোল বাংলাদেশের মানুষকে সিকিউরিটি দেওয়া নিয়ে। সো আমি এটা যেভাবে দেখছি যে এটা মানে এগেন মানে হি ইজ অন দ্য রাইট ট্র্যাক অফ হিস্ট্রি। এবং উনি, আমি ওনাকে সামনাসামনি যতদূর দেখেছি, আমার সাথে কোনো অসম্ভব ভদ্র একজন মানুষ এবং খুব অপূর্ব। আপনি লক্ষ্য করেছেন এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এবং আর্মি কাজ করছে, কিন্তু অন্য সময় ম্যাজিস্ট্রেসি পাওয়ার যদি আর্মিকে দেওয়া হয় তাহলে তার বাতাস, তার যে অরা সব জায়গায় আমরা লক্ষ্য করি, কিন্তু এবারে কিন্তু লক্ষ্য করছি না, নীরবে কাজটা করছে। এটা কিন্তু একটু আলাদা রকম মনে হয়েছে আমার। মানে আমি বলবো কিভাবে, আমরা তো বাংলাদেশের জন্মের পর থেকে তো বহুত আপস অ্যান্ড ডাউনস হয়েছে। আমার মনে হয় ইতিহাস ঘাটলে, এবং আমার কাছে মনে হয় যে এই
এখন অন্তর্বর্তীকালীন সরকার, আপনি সেনাপ্রধান বা সবাই, যত স্টেক হোল্ডার আছে রাজনৈতিক দল, তারা সবাই খুব ভালো ইতিহাস পড়ে, আমার মনে হয় আর কি। কারণ আমরা দেখেছি যে কিভাবে কি ইন্টারপ্রিটেশন হয়, যাতে এটা কখনো রিপিটেশন না হয় কোনো সেদিকে কিন্তু আমার কাছে মনে হয় সকল স্টেক হোল্ডারই লক্ষ্য রাখছে। সো এটার জন্য আমার মনে হয় যে এই জিনিসটার এখন প্রতিফলন হচ্ছে, যে রাস্তায় আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে কিন্তু আপনি কিন্তু ওইটার অরা দেখছেন না, কিন্তু দ্যাট ইজ হাউ ইট শুড বি। ওনারা ওনাদের দায়িত্ব পালন করছেন, ওই দায়িত্ব যতটুকু করা যায়, এবং ওনারা কিন্তু বললেন যে যদি কষ্ট হয় তারপর মানে দেশের স্বার্থটা সবাই এখানে আমার মনে হয় যে আগে রেখে দিচ্ছে আর কি। সো দ্যাটস আমার কয়েকজন ক্রাইম রিপোর্টারের সঙ্গে আলাপ হয়েছিল, আমি এই প্রসঙ্গে তাদের কাছে জানতে চেয়েছিলাম সেনাবাহিনীর উপস্থিতির আমরা টের পাচ্ছি না, আসলে কোনো কাজ হচ্ছে কিনা। তখন ওনাদের জবাবটা ছিল এরকম যে সাধারণ মানুষ স্বস্তিতে আছে, কিন্তু তাদের উপস্থিতি কিন্তু যারা অস্বস্তিতে থাকার কথা তারা কিন্তু ঠিকই রয়েছে। একদমই তাই। বাংলাদেশে তো এখন যেই শিফটটা হয়েছে, এখানে কিন্তু এখনো পর্যন্ত যে আমরা যে বলি কোট অ্যান্ড কোট ফ্যাসিবাদী দোসর, যারা এখনো কিন্তু বাংলাদেশে বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে লুকায়িত আছে। সো এইটাকে আমার মনে হয় যে আপনি যা বলেন যে যাদের অস্বস্তিতে থাকার কথা তারা অস্বস্তিতে রয়েছে, এবং আমার মনে হয় যে এটাই হওয়ার কথা ছিল, এবং আর্মি ইজ ডুইং অ্যান অ্যামেজিং জব এই ক্ষেত্রে। এবং আমি দেখতে পাচ্ছি যে মানে এই যে সিকিউরিটি ইস্যুটা, এটা আজকে চিন্তা করেন না যে এই ঘটনা যেটার মধ্যে দিয়ে গেলাম, এটা যদি নিউ ইয়র্কে ঘটতো, নিউ ইয়র্কেও দরকার না, আপনি দিল্লিতে ঘটতো, কেওস হয়ে যেত কিন্তু ব্যাপারটা। সো এই যে মানে, এবং এটা শুধু সেনাবাহিনী না, পুরো বাংলাদেশি জনগণ যে এখানে সকল স্টেক হোল্ডার যে এক হয়ে মানে একটা দেশের প্রতি দাঁড়ালো, এটা একটা হিউজ এক্সাম্পল। তো সো মানে এটার তুলনা হয় না। অপরাধ জাহাঙ্গীর পুলিশ নেই আসলে প্রকৃতপক্ষে, স্টিল নাও। এবং আপনি লক্ষ্য করেছেন যে পুলিশ না থাকলে আমরা সাধারণভাবে ধরে নিই যে অপরাধ বেড়ে যাবে, কিন্তু সেটা কিন্তু হয়নি না। বরঞ্চ আমরা সোশ্যাল মিডিয়া এবং কিছু কিছু মিডিয়াতে খবর পাই যে সমস্ত কিছু সমস্যা হচ্ছে, আইন শৃঙ্খলা অপতন ঘটেছে। কিন্তু একটা মজার ঘটনা, যারা গ্রামে গঞ্জে খোঁজখবর রাখেন, সেখানে কিন্তু প্রচলিত যে সমস্ত অপরাধ আমরা দেখতাম সেগুলো কিন্তু অনেক কমেছে। 2025 হবে হচ্ছে বাংলাদেশের মানুষের বছর। বাংলাদেশের মানুষ না অসাধারণ, মানে এক ধরনের মানুষ। মানে আমরা যে এত কিছুর মধ্য দিয়ে গিয়েও মানে আমরা একটা স্বৈরশাসক নামাই দিলাম, এবং একবার না কিন্তু আমরা বহুবার কিন্তু স্বৈরশাসক নামিয়েছি। সো এইটা কিন্তু মানে এটা নজিরবিহীন ঘটনা। আমার মনে হয় পৃথিবীর একটা মানে পৃথিবীর ইতিহাস যদি কালেকটিভলি দেখেন, এই জাতিটাকে আপনার একটা বিশেষ মানে মেনশন দিতেই হবে, এটা নিয়ে কোনো ওয়ে নাই। সো এই জিনিসটা আমার মনে হয় একটা বড় রোল প্লে করবে। এবং বাংলাদেশের মানুষের মানে আমরা তো আজীবন রাজনীতি দেখেছি টপ ডাউন, এবার বটম আপ হোক না, কনভারসেশন শুরু হোক একদম মানুষের তরফ থেকে। আমরা তো চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে যে আমরা ওই কনভারসেশনটাই শুনতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি মানুষ কি চাচ্ছে। সো আমি বলবো যে এই বছরটা হওয়া উচিত বাংলাদেশি মানুষের বছর, এবং বাংলাদেশের মানুষ এটাকে যাতে এই বছরটাকে যাতে ইউটিলাইজ করে দেশের ভবিষ্যৎ কী হবে সেটা যাতে নির্ধারণ করতে পারে, এই কনভারসেশনটা আমাদের এখন হওয়াটা খুব জরুরি। এবং আমার অত্যন্ত বিশ্বাস আছে বাংলাদেশের মানুষের প্রতি। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের দেশে এই ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে যতটুকু আলোচনা না হয়েছে তার চেয়ে অনেক গুণ হয়েছে কিন্তু বিদেশে, এবং এটা নানান ধরনের ব্যাখ্যা হয়েছে। এবং এই ঘটনাটিকে কতটুকু গুরুত্ব দিয়েছে আমরা একটু টের পেয়েছি দ্য ইকোনমিস্টের সেরা বাংলাদেশ ঘোষণায়। কারণ সেখানে বিতর্ক হয়েছে রীতিমতো কাকে দেওয়া হবে, সিরিয়াকে না বাংলাদেশকে দিয়ে, দুভাগ হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশকে দিয়েছে। এবং আপনারা জানেন যেটা কেন দেওয়া হয়েছে। আমার মনে হয় আমাদের দেশের যে সমস্ত মানুষ এই নিয়ে বিতর্ক তুলে তাদেরকে এই বিষয়টা উদ্বুদ্ধ করা উচিত নয়। বিতর্ক আপনি তুলতেই পারেন, যার বিতর্ক তোলার ইচ্ছা সে আজীবন বিতর্ক তুলবেই, বাট রিয়ালিটি ইজ ডিফারেন্ট। আমরা দেখছি, আপনি দেখছেন, রুমিনাপা দেখছেন, আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, এবং আমি বলবো যে সামনের ভবিষ্যতে আমি অত্যন্ত আশাবাদী যে বাংলাদেশ যেদিকে যাবে এটা নিয়ে। সব বিতর্ক তোলার মানুষের অভাব থাকবে না কখনো, বাট তাতে কোনো লাভ হবে না আমার মনে হয়। কারণ বাংলাদেশের মানুষ মানে ধান্দাবাজি বুঝে যায়, যে খুব একটা করা যায়, ধোকা দেওয়া যায় না বাংলাদেশের মানুষকে। রুমিন ফারহানা, অপূর্বর কথা রেশ ধরে আপনাকে একটা প্রশ্ন করি। বাংলাদেশ মানুষ সব বুঝে যায়, এবং বাংলাদেশের মানুষকে বেশি দিন সেটা বলার চেষ্টা করেছে অবুঝ অবস্থায় রাখা যায় না। রাজনীতিবিদরা কি এই জিনিসটা বুঝছেন? সাধারণ মানুষ কিন্তু বুঝেছে। কিছু মানুষকে আপনি কিছু সময়ের জন্য ভুল বোঝাতে পারেন, বোকা বানাতে পারেন,
কিন্তু সকল মানুষকে সকল সময়ের জন্য বোকা বানানো সম্ভব না। সো আমি একটা প্রথমে খুব মনে প্রাণে বিশ্বাস করি, যেহেতু একটা রাজনৈতিক পরিবারে আমার জন্ম, আমি নিজে রাজনীতির সঙ্গে যুক্ত, মানুষের ভালোবাসা একজন রাজনীতিবিদকে নেতা করে তোলে। আর যখন মানুষের ভালোবাসা চলে যায় তখন ওই রাজনীতিবিদের রাজনৈতিক মৃত্যু ঘটে। এবং আমাদের দেশের রাজনীতিবিদরা সময়ে সময়ে ক্ষমতার জন্য মানুষের এই ভালোবাসাকে তুচ্ছ করেছে এবং তার অনেক চড়া মূল্য এই দেশের রাজনীতিবিদদেরকে দিতে হয়েছে। বাংলাদেশের মানুষের চাহিদা কিন্তু খুব বেশি না, ওরা মোটামুটি একটু ভালোভাবে বাঁচতে চায়, এর বেশি খুব বেশি চাহিদা বাংলাদেশের মানুষের নাই। তারা চায় তাদের দ্রব্যমূল্য হাতের নাগালের মধ্যে থাকুক, তারা চায় তাদের বাচ্চাকে একটা মোটামুটি ভালো শিক্ষায় শিক্ষিত করতে। সো বাংলাদেশের মানুষের চাওয়া কিন্তু খুব বেশি না। মুশকিল হচ্ছে রাজনীতিবিদরা এবং বিশেষ করে যারা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির সঙ্গে এত বছর যুক্ত থেকেছেন, তাদের কাছে ক্ষমতাটা এত মুখ্য হয়ে দাঁড়িয়েছে, অর্থ বানানো এবং অর্থ নিজের সম্পদ পরিবারের নামে কুক্ষিগত করাটা এত বেশি মুখ্য হয়ে দাঁড়িয়েছে যে সাধারণ মানুষের সাধারণ চাহিদাগুলোর প্রতিও তারা তাকানোর সময় পান নাই। সে কারণে দেখেন এক দিনের নোটিশও না, 1 ঘন্টার নোটিশে দেশ থেকে পালিয়ে যেতে হচ্ছে। আপনি এখন কোথাও আওয়ামী লীগ খুঁজে পাবেন। আপনি একজন গেস্ট করবার জন্য আপনি হ্যাজাক দিয়ে আওয়ামী লীগ খোঁজেন, আওয়ামী লীগের সমর্থক খোঁজেন, আওয়ামী লীগের সাংবাদিক খোঁজেন, আওয়ামী লীগের প্রতি সফট কর্নার আছে এমন বুদ্ধিজীবী খোঁজেন, আপনি পাবেন না। 5ই অগাস্টের আগের দিন পর্যন্ত চ্যানেলগুলোতে একজন উপস্থাপক এবং একজন সফট পাওয়ারের আওয়ামী লীগ সমর্থক এবং একজন আওয়ামী লীগের নেতা নিয়ে আমাদেরকে টক শো করতে হয়েছে। এরা সব 3 জন, এরা সব ভোজবাজির মতো কোথায় হারিয়ে গেল, কোথায় নাই হয়ে গেল। সো এরকম রাজনীতি করা উচিত না যে রাজনীতি আপনাকে নাই করে দেবে, শূন্য করে ফেলবে। সো আমি মনে করি গণমানুষের ভালোবাসা নিয়ে যে রাজনীতি, সেটাই আসলে দিন শেষে টিকে যায়। এতে আপনি ক্ষমতায় যেতেও পারেন, নাও পারেন। ক্ষমতার মানুষের ভালোবাসা কিন্তু এক না। মানুষের ভালোবাসা নেতা তৈরি করে এবং সেই নেতা ক্ষমতায় যেতেও পারে, নাও পারে, কিন্তু মানুষের ভালোবাসাটাই একজন রাজনীতিবিদের মুখ্য হওয়া উচিত। অপূর্ব জাহাঙ্গীর, সেই পুরনো প্রসঙ্গ যেটা আমার বারবার সামনে আনতে হচ্ছে, বিশেষ করে 5ই আগস্টের পরে, সেটি হলো দিল্লিতে শেখ হাসিনার অবস্থান। এমন দিল্লিতে শেখ হাসিনা অবস্থান করে কি করেছেন সেটা আমরা দেখেছি এবং সম্ভবত আমার যতটুকু খোঁজখবর আছে সেটি হলো বিক্রম মিশ্রির সফরের পরে সেটা কিছুটা হলো কমেছে। উনি যে সমস্ত দেশের বাইরের রাজধানীগুলিতে উনি দলীয় যে সমাবেশগুলি করার চেষ্টা করছিলেন এবং সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে। কিন্তু এরপরও এই 2 দেশের সম্পর্কে কাটা হয়ে আছেন শেখ হাসিনার দিল্লিতে অবস্থান। বুধবার এক সংবাদ সম্মেলনে যে পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনাকে ফেরত আনতে না পারলে ঢাকা দিল্লির সম্পর্ক আদৌ স্বাভাবিক থাকবে কি না। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন দুটোই পাশাপাশি চলবে। এটা একটা ইস্যু, তবে আমাদের আরও অনেক ইস্যু আছে, সেটাও চলবে। প্রশ্ন হলো, দিল্লিতে বসে স্বৈরাচার হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাবেন, তাহলে 2 দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়া আদৌ কি সম্ভব? আমাদের সাথে ভারতের সম্পর্কটা 2 দেশের জন্যই ভালো রাখা অত্যন্ত জরুরি। শেখ হাসিনা ব্যাপারটা কিন্তু একমাত্র টপিক না। উই শেয়ার আ বর্ডার, আমাদের বেশ কিছু, আমাদের মানে এই সম্পর্ক তো আজকের না, এই সম্পর্কর হিস্ট্রি এবং জিওপলিটিক্যাল যে হিস্ট্রি, এটা তো বহু বছর, মানে পারলে আপনি 100 বছর পর্যন্ত এটা টানতে পারেন না। একদম ইমিডিয়েট বেঙ্গল ভাগ থেকেই যদি চিন্তা করি, আর প্রতিবেশী পাল্টানো যাবে না এটা জিনিস। সো হাসিনার টপিকটা হাসিনা, কিন্তু এটা একটা মানে খুব প্রমিনেন্ট গলার কাটা হিসাবে থাকবে 2 জনের জন্য। এবং যতক্ষণ না মানে এটা ইউ হ্যাভ টু অ্যাড্রেস দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম, এবং এটা সবসময় এই ব্যাপারটা থাকবে। ভারতের যেটা উচিত হবে, আমরা যেমন আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু বলেছে ঠিক আছে তুমি রেখেছো ওকে, ও কথা বলছে কেন, সেটা তো প্রবলেম। এবং আপনি দেখবেন কোনো অ্যাপোলজি, মানে অ্যাপোলজি তো দূরের, কোনো রিমোর্স নাই, মানে এটাকে এখন যেভাবে প্যাকেজ করা হচ্ছে, মানে আমার মনে হয়, মানে আমার হাসি লাগে বা দুঃখ লাগে যে মানে আওয়ামী লীগের মতো এত পুরানো একটা দল, এর পরিণতি যদি এইটা হয়, মানে এটা তো হাস্যকর, তাই না? যে রুবিনাপা বলছেন টকশোর কথা, মানে আমরা তো লাস্ট 2 বছর থেকে সুভাষ সিংহ রায়, মোজাম্মেল বাবুর কত বড় বড় বক্তব্য দেখেছি, লাভটা কি হলো? মানে এখন তো একজনকেও পাবেন না এখানে আওয়ামী লীগের গীত গান গাইতে, বরং আমরাই বলবো যে আমরা ব্যান করি না এখন আওয়ামী লীগকে।
টপিকটা কিন্তু সব সময় আমার কাছে মনে হয় যে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এটা গলার কাটা হয়ে থাকবে। যদি নাও দেয় ক্যারি ফরওয়ার্ড হয়তো হবে, কিন্তু গলার কাটা কখনো এটা যাবে না। সো এইটাকে তখন ন্যাভিগেট করাটা আরেক ডিপ্লোমেসির আন্ডারে পড়বে। কিন্তু আমি বলবো ভারত কি করবে সেটা ভারতের ডিসিশন, কিন্তু আমাদের তরফ থেকে উই আর টকিং অ্যাবাউট দ্য বিগেস্ট ক্রিমিনাল অ্যান্ড প্রেফারেবলি দ্য বিগেস্ট ম্যাস মার্ডারার ইন বাংলাদেশের হিস্ট্রি। সো তাকে এই জমিনে, এই মাটিতে, এই দেশের মানুষের সামনে তার বিচার হওয়াটা আমাদের বাংলাদেশি মানুষ হিসেবে আমাদের জন্য এটা অত্যন্ত জরুরি। মানে এটা না হলে আমার মনে হয় কোনো না কোনো জায়গায় এই জাতির শান্তিটা থাকবে না। ভারতীয় মিডিয়ায় কিছু নিউজ দেখেছি সাম্প্রতিককালে, সেটি হলো ওইখানে যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন তারা গদি মিডিয়া তাদেরকে সাপোর্ট করুন, অথবা তারা বিজেপির হন অথবা কংগ্রেসের হন, এরা কিন্তু সবাই একটা জায়গায় একমত হয়েছে যে বাংলাদেশের সাথে যে টানাপোড়েনটা চলছে সেটি কূটনৈতিকভাবে সমাধান করা দরকার। এর মানে তারা সেই আগের যে জায়গা থেকে অনেকখানি সরে গেছে। এই পরিস্থিতিটাকে মেনে নেওয়াটা আমার মনে হয় ভারতের জন্য এখন অত্যন্ত ইম্পর্ট্যান্ট। মানে ভারতীয় মিডিয়া তো এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে আই এম সরি টু সে এটাকে এখন সার্কাস ছাড়া আমি আর কিছু বলতে পারবো না। মানে এটা আপনার এন্টারটেনমেন্ট লাগলে আপনি এখন পারলে রিপাবলিক টিভি খুলবেন। আপনি নিশ্চয়ই জানেন উইকিপিডিয়া কিন্তু গদি মিডিয়া জায়গা করে নিয়েছে। হ্যাঁ, না এটা খুবই স্বাভাবিক। এবং ইন্ডিয়ান মিডিয়া সম্পর্কে সবচেয়ে ভালো বলে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ড আপ কমিক। তো আপনি যদি ইন্ডিয়ান স্ট্যান্ড আপ কমিকদের কাছে আপনি বুঝতে পারবেন যে ইন্ডিয়ান মিডিয়ার অবস্থা কি। কিন্তু তো আমাদের কিছু বলার দরকার নেই, ওদের লোকজনই তো বলছে। এবং এটা এখন মানে এটা একটা হাস্যকর একটা ব্যাপার চলে। ভারতের ডিপ্লোম্যাটিক সম্পর্ক রক্ষা করার জন্য এটা আমার মনে হয় অ্যাজ সুন অ্যাজ, কারণ জিনিসটা কি, এটা তো কংগ্রেস বিজেপি না, এটা কিন্তু একটা ফরেন পলিসির অংশ। সো এটা এখন ওনাদের চিন্তা করা, এটাকে অ্যাড্রেস করা যে আমি সব মানে যেটা হয় কি যে আপনি যখন পিপল টু পিপল রিলেশনশিপ না করে একটা দলের সাথে রিলেশনশিপ করতে চান তখন এই ঝামেলাটা বাধে। সো এটা কিন্তু একটা লার্নিং কার্ভ আছে, এবং এটাকে কিন্তু এখন মানে ভারতের উচিত হবে এটাকে মানে শিক্ষার মতো করে দেখা যায়, আচ্ছা ওয়ার ডিড উই গো রং। সো এইটা এখন ভারতের উপর। রুমিন ফারহানা, 5ই আগস্টের পরে একটা নেগেটিভ কিন্তু পাল্টে গেছে। যে বয়ানটা দীর্ঘদিন ধরে তৈরি করা হয়েছিল যে ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে না, আরেকটা বয়ান তৈরি হয়েছিল যে কোনো রাজনৈতিক দল এই স্বৈরাচারকে সরাতে পারবে না এবং ভারতের সহযোগিতা ছাড়া ক্ষমতা আসতে পারবে না। দুটো বিষয়, একটি হলো ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে না, আর রাজনৈতিকভাবে যে জিনিসটা হয়েছে 5ই আগস্ট কিন্তু সব কিছু ধূলিসাৎ হয়ে গেছে। বিশেষ করে 5ই আগস্টের পরে একটি বিষয়, সেটা হলো অর্থনৈতিক বলুন, তারপরে আপনি রাজনৈতিক বলুন অথবা ভূ রাজনৈতিক বলুন, সবগুলো বিষয়ে কিন্তু এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। এবং এই তরুণ সমাজ লক্ষ্য করেছে যে আসলে ভারতের প্রয়োজনটা বাংলাদেশের বেশি, বাংলাদেশের চেয়েও। এই যে তুল্যমূল্য বিচারের পরে যে একটা নতুন বয়ান তৈরি হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? ভারতকে ছাড়া বাংলাদেশ না, ভারতকে ছাড়া হাসিনা চলতে পারবে না, এবং এটা কিন্তু 5 তারিখে প্রমাণ হয়ে গেছে। পৃথিবীর সব দেশের দরজা যখন বন্ধ হয়ে গেল, হাসিনা গিয়ে ভারতে উঠলো। ভারতের সাহায্য ছাড়া হাসিনা ক্ষমতায় যেতে পারবে না, দ্যাট ওয়াজ দ্য রাইট ন্যারেটিভ। এবং আমরা তো 14 ইলেকশনে দেখেছি ভারতের সুজাতা সিং কি ভূমিকা পালন করেছে, 18 ইলেকশনে দেখেছি কিভাবে ভারত হাসিনার পাশে দাঁড়িয়েছে, 24 ইলেকশনে আমরা দেখেছি। এবং হাসিনার ক্যাবিনেটের মন্ত্রীরা তো এগুলো কোনো রাগঢাক রেখেও কথা বলতেন না, তারা বলতেন যে দিল্লি আছে, আমরা আছি, আমরা আছি, দিল্লি আছে। এমপি প্রার্থীরা এটাও বলতেন আমি দিল্লির প্রার্থী, আমি দিল্লির প্রার্থী। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে এরকম কথা কোনো নির্বাচনে, সেটা জাতীয় স্থানীয় কোনো নির্বাচনে কোনো প্রার্থী এভাবে নিজেকে অন্য দলের প্রার্থী ঘোষণা করা, দ্যাট ইজ আনহার্ড অফ, আনবিলিভেবল, এবং এটা হতে পারে না। তো যাই হোক, এগুলো হয়েছে হাসিনার আমলে। এবং হাসিনার পক্ষে আসলে ভারতকে সকল কিছু না দিয়েও কোনো উপায় ছিল না, কারণ তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা ডিলিংটা ওটাই ছিল যে বাংলাদেশ থেকে যা যা নেওয়ার সব নিতে পারো, কিন্তু বিনিময়ে আমাকে ক্ষমতায় রাখতে হবে, এবং ভারত তাই করেছে। 5 তারিখের পরে ন্যাচারালি সব কিছুই উল্টে গেছে। ভারত বলে আমরা নাকি সেখানে চিকিৎসা নিতে যাই, এতে কার রিজার্ভের মধ্যে ফরেন কারেন্সি জমা হয়? আমরা কি বিনা পয়সায় চিকিৎসা করি? বাংলাদেশিদের ভিসা দেওয়া রেস্ট্রিকশন চলে এসছে। ভারতের অর্ধেক হোটেল ব্যবসায়ীরা বলছে, বিশেষ করে কলকাতার, যে আমাদের তো কোনো কাস্টমারই আমরা পাচ্ছি না। চেন্নাই পর্যন্ত গিয়েছে, চেন্নাই পর্যন্ত গিয়েছে। আমাদের হোটেল মালিক, দোকান মালিক, মার্কেট মালিক,
তারপরে চিকিৎসা হাসপাতাল মালিক সকলেই কিন্তু বলছে বাংলাদেশের ভিসা যদি স্বাভাবিক না হয় ব্যবসায় ধস নেমে গেছে। সুতরাং ভারতকে বুঝতে হবে তারা এতদিন যা করেছে ওটা চ্যারিটি না, উল্টো আমরা ভারতকে গিয়ে দিয়ে রেমিটেন্স পঞ্চম চিন্তা করে দেখেন অফিশিয়ালি কিন্তু পঞ্চম, পঞ্চম। কিন্তু আপনি যদি আনঅফিশিয়ালি Unofficial। সেটা চতুর্থ হয়ে যাবে। চতুর্থ। এবং এটা অবাক করার বিষয়, বাংলাদেশের মতো একটা ছোট দেশ, খুব ধনী দেশ না, সেখানে ভারত রেমিটেন্সের একটা বিরাট খনি। না, এর একটা ব্যাখ্যা তো দিয়েছে আমাদের গার্মেন্ট ওনাররা এবং বড় বড় কোম্পানির যারা সিইও, তারা বলছে আমরা যদি বড় অফিসার ভারত থেকে না আনি আমাদের অনেক কিছু ফ্যাসিলিটেট করা হতো না গত 15 বছর। বেতন ভাতা বেশি করে ধরতে হতো, বেশি করে ধরতে হতো। বহু ভারতীয় নাগরিক কোনো বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া বাংলাদেশে কাজ করে গেছে। সো বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে, যেটা আপনি বললেন রেমিটেন্স আকারে, ভারতে গেছে। সো ভারত কিন্তু আসলে মাথা নিচু করে কথা বলা উচিত, বিকজ যিনি বিক্রেতা তিনি কিন্তু ক্রেতাকে তোয়াজ করেন, কারণ বিক্রেতার লক্ষ্যই হচ্ছে ক্রেতা। আমরা কিন্তু ভারতের ক্রেতা, আমরা ভারত থেকে জিনিস কিনি, ভারতের লোকজনকে আমরা হায়ার করে আমার দেশে চাকরি দেই, ভারতের কাছ থেকে আমাদের তিস্তার পানির বদলে ফেনী পানি দিয়ে দেয়, তিস্তা পাই না, 54টা অভিন্ন নদীর পানির কোনো হিস্সাই ভারতের সাথে হয় নাই। সো ভারতের আসলে গলা নিচু করে বাংলাদেশের সাথে কথা বলা উচিত। আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। অপূর্ব জাহাঙ্গীর, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড়ি শুরু হয়েছিল এবং এটা নিয়ে কি হয়, কি পরিণতি ঘটে সে নিয়েও কিন্তু শুধু রাজনৈতিক অঙ্গ নয়, সাধারণ মানুষদেরও দৃষ্টি ছিল। শেষ পর্যন্ত সেই ঐক্যের সুরে বেসুরো সুর জেগে ওঠে কিনা সেই প্রশ্ন সামনে এসেছিল, কিন্তু এর একটি সমাধান হয়েছে এবং সবাই মনে করেছে একটি ইতিবাচক সমাধান। সরকার শুরুতে বলেছিল যেটা একটা বেসরকারি উদ্যোগ, কিন্তু পরে দেখলাম সরকার নিজে এটাকে বেসরকারি উদ্যোগ আর না বলে নিজেরাও ইনভলভ হয় এবং সেটা ঐক্যের প্রয়োজনে। বিষয়টি একটা সুন্দর সমাধান হয়েছে নিঃসন্দেহে। আপনার কি মনে হয়? না, অবশ্যই সুন্দর সমাধান হয়েছে। আমরা তো এটাকে আমরা বলছি যে প্রোক্লেমেশন অফ ইউনিটি যেটাকে বলে, একটা দেশ মানে কিসের একটা, আমরা তো একটা ঘটনার মধ্যে দিয়ে গিয়েছি। এখন আমাদের উচিত যে সকল পলিটিক্যাল পার্টি, সকল স্টেক হোল্ডার বা ছাত্র জনতা যারা আছেন তাদের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধ থাকা, এবং সামনে ভবিষ্যতে আমরা আস্তে আস্তে নির্বাচনের দিকে যাচ্ছি, সামনে সংস্কারগুলো হবে। সো এখন এই ঐক্যটা অত্যন্ত জরুরি। আমরা এভাবেই দেখছি যে সবাইকে একটা প্ল্যাটফর্মে এনে আমরা যাতে দেশের কল্যাণের জন্য একটা কমন গ্রাউন্ডে এসে দাঁড়াতে পারি, যে ঠিক আছে এই ব্যাপারগুলো আমরা সামনে অ্যাড্রেস করবো আর কিছু। ব্যাপারটা অত্যন্ত ইতিবাচক এবং আমি তো সকল স্টেক হোল্ডারদেরকে ধন্যবাদ জানাবো যে তারা সবাই এটাতে যে সায় দিয়েছে এবং জনগণও এটাতে সায় দিয়েছে, ছাত্ররাও সায় দিয়েছে। সো এটাতে আমি বরং এটা মনে হয় এটা আমরা যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে একটা পরিবার, এটারই একটা উদাহরণ হিসাবে আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা থাকে। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করলে এর গুরুত্ব কিন্তু বাড়বে। অবশ্যই অবশ্যই আমি বলবো ওভাবে গুরুত্ব বাড়া না বাড়া কিনা দ্যাটস আ ডিফারেন্ট টপিক, বাট আমাদের কাজ হচ্ছে উই আর হিয়ার টু ফ্যাসিলিটেট। সো আমাদের কাজ হচ্ছে সকলকে একটা জায়গায় নিয়ে আসা, একটা ওই কমন গ্রাউন্ডে নিয়ে আসা। সো আমরা উই আর ডুইং জাস্ট দ্যাট। রুমিন ফারহানা, বিএনপি থেকে বলা হয়েছে যে তারা এই ঘোষণাপত্রের বিরোধী নন, এবং তবে তারা বলেছেন এই 16 বছরের যে তাদের যে ত্যাগ তিতিক্ষা সেগুলো এখানে থাকা উচিত, এবং এটার বাইরেও কিন্তু ছাত্ররাও নন আমি যতটুকু জানি। কারণ এই যে 5ই অগাস্টে যে বিপ্লবটা হয়েছে, সেই বিপ্লবটা যে একটা পরিবেশ তৈরি করা এবং অনেকের আত্মত্যাগ পেছনে ছিল, গুম খুন মামলা, সেটা জামাত বলুন বিএনপি বলুন, এরাও কিন্তু অত্যাচারের শিকার হয়েছে এবং সেটা অবর্ণনীয় অত্যাচার। হ্যাঁ, এটা ঠিক, ছাত্ররা নেতৃত্বটা দিয়েছেন এবং শেষ মুহূর্তে সাধারণ মানুষ তাদের উপর আস্থা রেখেছে। কিন্তু
এই ঘটনার সঙ্গে সবাই কিন্তু সক্রিয়ভাবে জড়িত। এই যে বিএনপি ইতিবাচকভাবে বলেছে যে ঘোষণাপত্রটা হলে আপত্তি নেই, কিন্তু এই বিষয়গুলি থাকবে। আপনার কি মনে হয় এই বিষয়টি জুলাই না গিয়ে একটি সমাধান হবে? আমি ডেফিনেটলি আশাবাদী, এবং জুলাই অভ্যুত্থানে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, আমাদের সূর্য সন্তান, আমাদের ছেলেমেয়েরা, আমাদের স্টুডেন্টরা, তারাও কিন্তু কখনো বলেনি যে গত 17 বছর বিএনপি এবং জামাত আমাদের উপরে কীরকম নির্যাতন হয়েছে, সেটা কিন্তু তারা অস্বীকার করেনি কখনো। এবং তারা সবসময় বলেছে যে এই গণ অভ্যুত্থানটা হলো, এখানেও আপনি দেখেন 500-র উপরে বিএনপির নেতাকর্মী কিন্তু নিহত হয়েছে। সো এই অভ্যুত্থানে বিএনপির অবদান আপনি আসলে কিভাবে অস্বীকার করবেন? জামাতের অবদান কিভাবে অস্বীকার করবেন? অন্যান্য যেই রাজনৈতিক দলগুলো, বাম দলগুলো আছে, তারা রাস্তায় মার খেয়েছে, তাদেরকে বেধড়ক পিটানো হয়েছে, কারোর অবদানকে আসলে খাটো করে দেখবার কোনো সুযোগ নেই। সো নেক্সট আমাদের যেই কাজটা, যেই মতেরই হই, যেই দলেই কাজ করি না কেন, আমাদের নতুন একটা বাংলাদেশ গড়বার সময় আসলে এটা, সেদিকেই আমাদের ফোকাস করা উচিত। এবং আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা চালুর কথা বলছি, যেখানে আসলে আমরা আর কাউকে ফ্যাসিস্ট হয়ে উঠতে দেব না। আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি যেই বন্দোবস্তে ক্ষমতার একটা ভারসাম্য আমরা রাখতে পারবো। এমন একটা সরকারের দিকে আমরা তাকিয়ে আছি যে সরকারটি জবাবদিহিতামূলক হবে, এবং যেই সরকারটি জানবে যে প্রতি 3-5 বছর বা 4 বছর, যেটাই ইলেকশনের মেয়াদ হোক, তাকে মানুষের কাছে ফিরতে হবে, ভোট চাইতে হবে, তার আমলনামা দেখাতে হবে। সো এই জায়গাটায় চেক অ্যান্ড ব্যালেন্সটা যদি এনশিওর করা যায়, আমার মনে হয় কোনো দলের পক্ষে আর মনস্টার হয়ে ওঠা সম্ভব হবে না। ব্যারিস্টার রুমিন ফারহানা, অপূর্ব জাহাঙ্গীর, আপনারা আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদের আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।